গত এক সপ্তাহে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য যে জিনিসটা ঘটেছে সেটা হয়তো এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বা এটা অতটা বেশি যতটা হওয়া উচিত ছিল, যে জিনিসটা আমরা আজ থেকে 12 বছর আগে একজন লেজেন্ডের রিটায়ারমেন্টের সময় ফিল করেছিলাম, সেই জিনিসটা এখন ফিল করতে পারিনি। অবশ্যই একটা চলতি ম্যাচের মধ্যে ঘটনাগুলো ঘটেনি, সেই জন্য ক্রিকেট থেকে আমরা অনেকটাই দূরে আছি। ইভেন আইপিএলও চলছিল না কিছুদিন ধরে। তো যে জিনিসটা আমরা ফিল করার কথা ছিল সেটা ফিল করতে পারিনি, তার মানে এটা নয় যে যে ইম্পর্টেন্সটা বা এই যে জিনিসটা ঘটলো তার যে ইম্পর্টেন্সটা সেটা ইন্ডিয়ান ক্রিকেটে পড়বে না। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে রোহিত শর্মা 7 তারিখ আর বিরাট কোহলি 12 তারিখ রিটায়ারমেন্ট নিয়েছে। সব ফরম্যাট থেকে নয়, ওডিআই ফরম্যাট দুজনেই খেলবে, টেস্ট ফরম্যাট থেকে রিটায়ার করেছে। প্রথমত টি20-তে একসাথে রিটায়ার করেছিল টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর, আর গত এক সপ্তাহে দুজনই টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করলো। কোশ্চেনটা এখানেই পাহাড়ি দেয় প্রথমেই, যে দুজনেই কিন্তু আমরা রোহিত শর্মার লাস্টে আমরা একটা পডকাস্ট করলো, সেখানে দেখলাম যে বললো মাইকেল ক্লার্কের সাথে সম্ভবত যে ইংল্যান্ডে গিয়ে ওখানে অ্যাডজাস্ট করতে হবে, মানে প্ল্যানিং এর মধ্যে ছিল যে এখনই সরে যাচ্ছে না। ইভেন লাস্ট যেখানে বসে গেছিল নিজে অস্ট্রেলিয়াতে, সেখানে নিজেও এসে বলেছিল যে ম্যাগাই জানি রাও ঠিক আছে ম্যা হুঁ আভি। তো তারপরে শোনা যাচ্ছিল কিছুদিন আগে অব্দি যে রোহিত শর্মা হয়তো ক্যাপ্টেন্সি করবে। আমরা অনেক পডকাস্ট বানিয়ে দিয়েছি যে দিস ইজ দ্য এন্ড, বাট তারপরেও রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই ভেবেছিল। ইভেন বিরাট কোহলি কোচ এসে বলেছিল যে বিরাট কোহলি চাই ইংল্যান্ডে ইন্ডিয়ার এ হয়ে খেলে সেখানে সেঞ্চুরি করতে, ইভেন ইংল্যান্ডের এগেনস্টে 4-5টা সেঞ্চুরি মারতে। তারপরে হঠাৎ করে এরকম ভাবে চেঞ্জ হয়ে যাওয়া এই টিম ঘোষণার প্রাককালে, তো এটা কি বিসিসিআই থেকে প্রেসার দেওয়া মানে দুজনের লেজেন্ডের উপরে, নাকি মানে এটা আর কি যে বাদ পড়ে যাওয়ার থেকে ঠিকঠাক সময় সরে যাওয়াটা কি বেটার দুজনের জন্য, দুজনের এন্ডিং এর জন্য? হ্যাঁ, প্রথমত একটা জিনিস ক্লিয়ার অ্যান্ড কাট বলে দিতে হবে, যে কারোর মনে যদি এই প্রশ্নটা থাকে যে ইজ দিস দ্য রাইট টাইম অর রং টাইম, দিস ইজ দ্য রাইট টাইম। সময়ের দিক দিয়ে কোনো রকম কোনো ভুল নেই, কিন্তু যেভাবে জিনিসটা হলো সেটা কি ঠিক হলো? আমার মনে হয় না। তার কারণ কি, আজ থেকে 2 সপ্তাহ আগে তুই যেমন বললি মাইকেল ক্লার্কের ইন্টারভিউ, বা অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসার পরে দুজনের রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলা, এই সমস্ত কিছু, বিরাট কোহলি দিল্লি রঞ্জি টিমের কোচকে সেই খোলসা করা যে আমি ইংল্যান্ডে 2018-র মতো ফর্মে আবার ফিরতে চাই, তার জন্য যা করতে লাগবে আমি করব। রঞ্জিতে গিয়ে ইন্ডিয়াতে ঘুরে সঞ্জয় বাঙ্গারের সাথে এতটা সময় কাটানো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবং পরে, বিফোর আইপিএল অ্যাজ ওয়েল। সঞ্জয় বাঙ্গার আমরা সকলেই জানি ইন্ডিয়ার স্বর্ণযুগ টেস্ট ক্রিকেটের, সেই সময় ইন্ডিয়ার ব্যাটিং করছিল। বিরাট কোহলির যথেষ্ট কাছের মানুষ। তো এই সমস্ত জিনিস কিন্তু কোনোভাবেই ইন্ডিকেট করছে না যে ওরা অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিল যে রিটায়ারমেন্ট নেবে। কিন্তু আর ইনফ্যাক্ট যেটা লাস্ট ইয়ার আর এই ইয়ারের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি যে আমাদের প্লেয়ারদের যে ইয়ে ছিল, তাতে আমরা দেখলাম যে A+ গ্রেডে কিন্তু 4জনই ছিল, জাদেজা, বুমরা, রোহিত আর বিরাট। একদম। আমার এটাও মনে হয় না যে বিরাট কোহলির সাথে বা এবং রোহিত শর্মার সাথে বিসিসিআই আগের থেকে কথা বলে রেখেছিল বলে। হোয়াট মে হ্যাপেন্ড ইজ, যখন দল ঘোষণার সময় আসছে, ঘনিয়ে আসছে ইংল্যান্ড সিরিজের জন্য, এবং আমরা সকলে শুনছি যে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হবে এবং ঋষভ পন্তকে ভাইস ক্যাপ্টেন করা হবে, আমার মনে হয় এটা একটা নেক্সট WTC সাইকেলের জন্য একটা ম্যাপ তৈরি করতে চাইছিল, যেহেতু আমাদের টেস্ট ক্রিকেট 3টে ফরম্যাটের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে। এবং আমি এটা একদমই শিওর যদি WTC না থাকতো তাহলে এটা হয়তো হতো না। তো আমার যেটা মনে হয় যে দুজনের কাছেই জানতে চাওয়া হয়েছে যে তোমরা কি বিলিভ করো বা তোমরা কি চাও যে পুরো WTC সাইকেলটা খেলতে। ইফ ইউ ওয়ান্ট দ্যাট দেন গো হেড, নো প্রবলেম। কারণ আমার মনে হয় না বিরাট কোহলিকে ড্রপ করার মতো কোনো ইয়ে থাকবে কারো, আর রোহিত শর্মাকে ডাইরেক্টলি মুখের উপর বলার, সিম্পলি বিকজ দে ওয়ান আ টুর্নামেন্ট 2 months ago, চ্যাম্পিয়ন্স ট্রফি, অন্য ফরম্যাট হলে। তো সেটা তারা শুনে দুজনেই আমার মনে হয় যে এটা ঠিক করেছে যে সরে যাওয়াই বেটার হবে। কারণ ফর্ম যেমনই ডিপ করুক বা না করুক, একটা সাইকেলের শুরুতে এটা ওদেরকে যখন আগের থেকে এসে জানাচ্ছে, যেমনটা বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি থেকে সরে গেছিল সেই সময় সৌরভ গাঙ্গুলি করেছিল যে ইদার ইউ রিমেন ক্যাপ্টেন অন আদার 2 ফরম্যাটস, মানে টেস্ট আর ওয়ানডে, বা যে অনেককেই বলেছিল যে শুধু টেস্ট, আর না হলে তুমি ছেড়ে দাও হোয়াইট বল ক্যাপ্টেন্সি। এরকমই কিছু একটা করা হয়েছিল, যেহেতু তাদেরকে মুখের উপর কেউ বলতে পারবে না, আমার এটা মনে হয়। তো হাউএভার এটা যেভাবেই হয়েছে এটা আমার ভালো লাগেনি। তবে যদি সময়ের ক্ষেত্রে যেমনটা আমি শুরুতেই বললাম, দিস ওয়াজ দ্য মানে একদম বলে না সেই নতুন একটা ট্রানজিশন হয়, নতুন একটা টিম শুরু হবে, যেমনটা 2012-তে রাহুল দ্রাবিড় বেরিয়ে যাওয়ার পরে হয়েছিল।
একদম পিন পয়েন্ট অ্যাকুরেট টাইম। নতুন জেনারেশন আসছে, যাকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল মনে করার ইচ্ছে হচ্ছে তাকে মনে করে এবং তাকে সেই এটা দাও, এবং নতুন টিম গড়ো নতুন সাইকেলের জন্য। তোমার আমার তো মনে হয় যে তুমি যেটা বললে যে একদম রাইট টাইম, হলো না এটা রাইট টাইম নয়, রাইট টাইম সেটা ছিল যেখানে অশ্বিনী সরেছিল, সিরিয়াসলি বলছি। কারণ মিডল অফ দ্য সিরিজ আমার কখনোই মনে হয় না। না না আমি বলছি হ্যাঁ মিডল অফ দ্য সিরিজ সরে যাওয়াটা কোনো সময় ঠিক হয়নি, বাট অশ্বিনেরটা আমার মনে হচ্ছিল কোথাও একটা ইগোর ব্যাপার, কারণ এতদিন ধরে বসে বসে আসছে তোমাকে সিডনি টেস্টে অশ্বিনকে নিয়ে বেশি কথা বলছি না, আমরা অলরেডি ভিডিও বানিয়েছিলাম অশ্বিনকে নিয়ে, কিন্তু সেখানে যেমন একটা ইগো ছিল, এত বড় বড় প্লেয়াররা মানে রোহিত শর্মা বিরাট কোহলি তাদেরও কোথাও কোথাও একটা ইগো থাকাটা স্বাভাবিক, মানে এভাবে যদি বলে তাকে কোনোভাবে, কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে তখনও সরে যেতে পারতো, তাহলে হয়তো একটা তারা একটা তোমার যেটা বলে রিটায়ারমেন্ট ম্যাচ যে কাঁধে নিয়ে, কিন্তু ডিউ টু বুমরাজ ব্রিলিয়ান্স যখন অশ্বিন বেরিয়েও যায় তখনও সিরিজ 1-1 ছিল, মানে ওই সময় হয়তো বেরোনোটা খুব একটা কারণ সিরিজ ওয়াজ অ্যালাইভ, ওই সময় ঠিক ছিল না। তবে আমার মনে হয়েছিল যে ওই সময় দুজনের সরে যাওয়া, ওই সিরিজটার পরে সরে যাওয়া উচিত ছিল, কারণ তারপরে কারণ আমরা আর একটা সাইকেল শুরু করতে যাচ্ছি, পুরো সাইকেলটা তারা খেলবেন আমরা জানি। যাই হোক অতটা খারাপ হয়তো সবার লাগছে না, একটু নস্টালজিয়াতে আমরা ভেসে যাচ্ছি, কারণ জিনিসটা মোটেও শকিং না, আমরা চাইছিলাম ইন্ডিয়ান ক্রিকেটে ভালোর জন্য জিনিসটা। তো বিরাট কোহলিকে তোমার কখন মনে পড়ে? আমরা যখন আমি অন্তত ক্রিকেট দেখা শুরু করি 2011 ওয়ার্ল্ড কাপ থেকে, যখন ঠিকঠাক ভাবে একদম ভালোভাবে ক্রিকেট দেখা শুরু করি, তারপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হয় যেখানে ইন্ডিয়ান ক্রিকেটের একটা ট্রানজিশন যুগ আসে অলমোস্ট, যেখানে জাহির খানের চোট হয়ে যায়, তারপর জাহির খান আস্তে আস্তে দল থেকে বাদ পড়তে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচে, মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমার মনে হয় যে এত প্লেয়ারের এত রকম চোট হয়, এত প্লেয়ার আনঅ্যাভেলেবল হয়ে যায়, মানে লাস্টে মনে হয় ওডিআই সিরিজ গুলোতে রায়নাকে ক্যাপ্টেন্সি করতে দেওয়া হয়, কোনো প্লেয়ার অ্যাভেলেবেল নেই, সেই সব প্লেয়ার নতুন নতুন কত নতুন নতুন প্লেয়ার এসেছিল ওই সময়, অ্যান্ড সেই সময় আসে বিরাট কোহলি ওই সিরিজটাতেই না, বিরাট কোহলি বিশাল যে একটা হাই পেস ছিল বিরাট কোহলি সেরকম কিন্তু নয়, একটা ট্যালেন্টেড প্লেয়ার, ডেবিউ করেছিল, ওডিআইতে এস্টাবলিশ হয়ে গেছে, চারটা ইনিংস খেলেছে, দুটো ম্যাচের সিরিজ ছিল ওখানে ওয়েস্ট ইন্ডিজ, তিনটে ম্যাচ সিরিজ ছিল, তার মধ্যে মনে সেকেন্ড ম্যাচে ডেবিউ করেছিল, 5-6 মানে একটু লেট ব্যাটিং অর্ডারের নাম ছিল, তো সেখানে বেশি কিছু করতে পারেনি, 76 রান করেছিল 76 আমার মনে আছে, অ্যান্ড তারপর থেকে আস্তে আস্তে নিজেকে যে জায়গায় নিয়ে গেছে বিরাট কোহলি আজকে দাঁড়িয়ে, আমরা একটু যদি বাড়িদা ওই জিনিসগুলো ঘেটে ঘেটে দিকে নষ্ট হয়ে যেতে, 2011 বললাম, 2012 কি মনে পড়ে তোমার? 12 শুরুতেই প্রথম টেস্ট রান অ্যাডিলেডে, মানে ইন্ডিয়া যখন অলরেডি 3-0 পিছিয়ে গেছে, এবং 4 নম্বর টেস্টে একটা কথা আমি বলতে চাই এখানে, যে অনেকেই ধোনির 8-0 বলে, কিন্তু অ্যাকচুয়ালি 8টা টেস্টে কিন্তু ধোনি ক্যাপ্টেন ছিল না, ইংল্যান্ডে 4 আর অস্ট্রেলিয়াতে 4, লাস্ট টেস্ট ম্যাচটাতে ক্যাপ্টেন কিন্তু ছিল বীরেন্দ্র সেহবাগ, যেখানে কোহলি নিজের প্রথম টেস্ট ম্যাচ সেঞ্চুরি করে, তো দ্যাট ওয়াজ নস্টালজিক, কারণ ওখানে ঋদ্ধিমান সাহাও খেলেছিল, তো বিরাট কোহলি ওখানে একটা যে অ্যাগ্রেশনটা দেখিয়েছিল 100 করার পরে, অলদো উই ওয়ার ফার বিহাইন্ড ফ্রম দ্য ম্যাচ, মানে বোঝাই যাচ্ছিল যে ওই ম্যাচটাও আমরা হেরে যাবো এবং হোয়াইট ওয়াশ হবো, কিন্তু সেখানে একটা ইয়াং ছেলে যে অলরেডি ওডিআই ক্রিকেটে এস্টাবলিশ, কিন্তু তা সত্ত্বেও টেস্ট ক্রিকেটটাকে এরকম ইয়াং দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের স্পট একটা তৈরি করতে চাইছে, যেখানে ও বুঝতে পারছে দ্রাবিড় লাক্সমানের শেষ সময় সচিনও চলে যাবে, তো সেটা দেখে খুবই ভালো লাগছিল। তারপরে তো 2013-তে সাউথ আফ্রিকাতে গিয়ে ডেল স্টেনের পিক, ডেল স্টেন সেই সময়, সচিন টেন্ডুলকার অলরেডি রিটায়ার্ড লেট 2013 অ্যান্ড আর্লি 2014, তখন গিয়ে প্রথম টেস্টে জোহানেসবার্গে সেঞ্চুরি মারা পূজারা এবং কোহলির, তারপরে নিউজিল্যান্ডে গিয়ে সেঞ্চুরি মারা, মানে অস্ট্রেলিয়াতে গিয়ে 4টে সেঞ্চুরি মারা, মানে 25 বছর বয়স, যেটা এখন শুভমান গিল, 25 বছর বয়সে বিরাট কোহলি কনকার করে নিয়েছিল সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, ইংল্যান্ডে গিয়ে খুব একটা বাইরে সময় যায়, তারপরে 2015-তে ক্যাপ্টেন হওয়া, দ্যাট ওয়াজ আ রিমার্কেবল। 2015 তো নয়, 2014 মনে লাস্টে, 2014 প্রথমে টেস্ট ম্যাচটা যেটা অ্যাডিলেডে হয়, সেখানে ও মানে ফুল টাইম ক্যাপ্টেন ছিল না, ধোনি ওয়াজ আনঅ্যাভেলেবল, ফিঙ্গার ইঞ্জুরি ছিল, সেই কারণে ওকে ক্যাপ্টেন করা হয়। আমার এখনো মনে আছে, যেটা নিয়ে অনেক চর্চা হয়, যে সেকেন্ড ইনিংসে যে ডিক্লেয়ার করার পরে অস্ট্রেলিয়া, কোহলি যে কথাটা বলেছিল যে ইফ নট নাও দেন ওয়েন, এরকম ধরনের আর কি, যখন 360 রান চেস করতে হয় ডে 5-এ, আমরা এটা ইমাজিনও করতে পারতাম না অ্যাজ এন ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান বা অ্যাজ এ ক্রিকেট ফ্যান ইটসেলফ, যে একটা মানে এরকম ইন্ডিয়ার মতো টিম যারা তখন 6 নম্বর বা 7 নম্বরে ছিল, তারা অস্ট্রেলিয়াতে গিয়ে ডে 5-এ এইভাবে আগ্রাসী মনোভাব দেখাবে, যেখানে তারা জেতার জন্য যাবে। বিরাট কোহলি সেঞ্চুরি করে, যদি একটু দাঁড়িয়ে যেতে পারতো, কারণ শর্মা যেখানে
কারণ শর্মাকে ডেবিউ দিল সেখানে কিন্তু কেউ এক্সপেক্ট করেনি, কারণ এলেক্স মিলারকে ডেবিউ দিয়েছিল এই জেতার জন্য ম্যাচটা। মানে সেখান থেকে একটা মেন্টালিটি বোঝা যাচ্ছিল যে বিরাট কোহলির আন্ডারে ইন্ডিয়ান ক্রিকেট কিভাবে যাবে, হ্যাঁ কোথায় যাবে। আমরা হয়তো ম্যাচ হারতে পারি, যেরকম আমরা দেখিয়েছি ম্যাচ হেরেছি, সিরিজ হেরেছি, অনেকই সিরিজ হেরেছি। ওই ম্যাচটা সিগনিফিকেন্স অনেক বেশি, আমরা এখনো মনে করতে থাকি। মানে দুটো ইনিংসে দুটো সেঞ্চুরির জন্য নয়, ওই ইনিংসটা মানে ধোনি সরে যায়, তারপরে হঠাৎ করে যে চেঞ্জটা চলে আসে ইন্ডিয়ান ক্রিকেট মনোবলটা আমরা পরের ম্যাচে বুঝতে পারি। যে বিরাট কোহলির ওই যে কথাটা যে ইফ নট নাও দেন হোয়েন, সেটা কিন্তু শেষ শুধু কথাটা বলে চলে যায়নি, তারপর যতগুলো বছর গেছে 2018 অব্দি, যতদিন ইন্ডিয়ান ক্রিকেট তার পিকে পৌঁছেছে, ওই পুরো ট্রানজিশন ফেজটাতে পুরো ইন্ডিয়ান ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে। ব্যাটিং মানে আপনারা এটাও দেখবেন যে বিরাট কোহলি অ্যাজ এ নন ক্যাপ্টেন ওর টেস্টে অ্যাভারেজ 37, বাট অ্যাজ এ ক্যাপ্টেন ইজ অ্যাভারেজ ওয়ে অ্যাবাভ 50। মানে এটাই তো বোঝা যায় যে ক্যাপ্টেন যতদিন ছিল ততদিন ওর আগ্রাসী ওই মনোভাবটা, আর আমি জিতিয়ে নাম ফেরবো, আমি সবটা পুরো দলকে নেতৃত্ব দেবো, সে উইথ দ্য ব্যাট হোক অর ইন দ্য ফিল্ড হোক, আনবিলিভেবল। আমরা খুব কম ইন্ডিয়ান ক্যাপ্টেনের ক্ষেত্রে এটা বলতে পারি। পরবর্তীকালে রোহিত শর্মাও কিছুটা আমরা সেটাতে আসবো, এটা করে দেখিয়েছে, কিন্তু ওই সময় এটা একটা কল কারণ শর্মাকে খেলানোর। আমরা এটাও মানছি যে ওই কলটা হয়তো একটা ইমোশনাল কল ছিল, বা ওই কলটা কিন্তু সেই ফ্রুট দেয়নি, সেই ফল দেয়নি যেটা আমাদের পাওয়া উচিত ছিল ম্যাচটা জেতার ক্ষেত্রে, কারণ অতটা ভালো বল করতে পারেনি। কিন্তু এই যে মেন্টালিটিটা, এই যে ইন্টেন্টটা, এটাই কিন্তু ও এনেছিল যে আমরা ম্যাচ জেতার জন্য যাবো, সে পৃথিবীর যে কোনো কর্নারেই হোক না কেন। তারপরে আমরা তো দেশের মাটিতে তো ডমিনেট করেইছি। ইংল্যান্ড যখন এলো 2016 সালে, তখন 4-0 জেতা। তার যে প্রথম ম্যাচটা ছিল সেখানে ড্র করতে সাহায্য করেছিল বিরাট কোহলি, জয়ন্ত যাদবকে সঙ্গে নিয়ে। না, রবীন্দ্র যাদব তাই রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব পরে 2018, না ওই সিরিজেই এসেছিল। আমি প্রথম টেস্টের কথা বলছি। আচ্ছা, প্রথম টেস্ট। জয়ন্ত যাদব তো সেঞ্চুরিও করেছিল মুম্বাই। হ্যাঁ, ওই তো 2016, 17, 18 ওই সময়টাতে 2 বছর 2.5 বছরের ভেতরে 7টা ডাবল সেঞ্চুরি করা। 2016তেই 4টা। হ্যাঁ, 2016তেই 4টা, প্রত্যেকটা সিরিজে একটা করে ডাবল সেঞ্চুরি। মানে আপনারা ভাবুন যে মানে ইটস সো আনফর্চুনেট যে ওর পিকের আগের সময় আর পিকের পরের সময়টা এতটা আইডেন্টিক্যাল, যেটা ওর ওভারঅল নাম্বারসকে খুব একটা মানে খুব করেছে, মানে আঘাত ফেলেছে ওর ওভারঅল নাম্বারসের ক্ষেত্রে। কিন্তু ওর পিকটা যদি দেখেন না, ওর পিকটা ফ্যাব ফোরের বাকি তিনজনের থেকেও মানে ধারে পাশেই কেউ নয়। ওর পিকটা এতটাই ভালো ছিল। শুধু একটা ফরম্যাট নয়, তুমি বলো টেস্টেও যে পিকটা ছিল না, বোথ হোম এন্ড অ্যাওয়ে, দ্যাট ওয়াজ আনব্রেকেবল, মানে আনবিলিভেবল নাম্বারস। মানে ইংল্যান্ডে গিয়ে 600-র উপরে রান করে 2018-তে ওই কামব্যাক সিরিজ, যেখানে গোটা দুনিয়া তাকিয়েছে যে কোহলি কি করবে 2014 পরে, সেখানে গিয়ে 3টা সেঞ্চুরি মারা, অ্যান্ডারসনকে ওইভাবে ফেস করা, ওই যে ব্যাটেল, তারপরে অস্ট্রেলিয়াতে গিয়ে আবার পার্থের ওই সেঞ্চুরি, 2018-তে সেঞ্চুরিয়ান, পার্থ আর আমাদের এজ ব্যাস্টন, এই 3টে জায়গায় 3টে সেঞ্চুরি, মানে একাই খেলে গেছে, একাই লড়ে গেছে। যেমন 90s-এ সচিন ছিল, থ্রু আউট দ্য 90s ফর ইন্ডিয়া, মানে যতদিন না রাহুল দ্রাবিড় এসেছিল। মানে আনবিলিভেবল। আর এরকম ধরনের পিক ওয়ার্ল্ড ক্রিকেটে টেস্ট হিস্ট্রিতে খুব কম জনেরই এসেছে। আমরা যদি রিসেন্ট টাইমের কথা বলেন, সাঙ্গাকারা এসেছিল থ্রু আউট লাস্ট 4-5 ইয়ার্স অফ হিস ক্যারিয়ার, বাট আনবিলিভেবল। তারপর 2018-তে আমরা সবাই জানি অ্যাজ এ লিডার যেভাবে জসপ্রীত বুমরাকে সুযোগ দেয় কেপটাউনের প্রথম টেস্টে, যখন 15 জনের দলে রাখে, তখনই তো সবাই শকড হয়ে গেছিল এবং চেয়েছিল যে এটা হয়তো একটা কেরিয়ার, গাভাস্কার বলেও দিয়েছিল যে এরকম বোলিং অ্যাকশন নিয়ে কেরিয়ার ড্যামেজিং। সেখান থেকে দাঁড়িয়ে আজকে বুমরা ইফ নট ইন্ডিয়াস বেস্ট, বাট সরি ইফ নট ওয়ার্ল্ডস বেস্ট, ইন্ডিয়াস বেস্ট হয়ে গেছে 6-7 বছরের ভেতরেই। মানে আপনারা ভাবুন তাহলে অলরেডি কোড সেটাই, মানে যে রোহিত শর্মাকে বাহবা দেয় ই করে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে শুরুতে তো রোহিত শর্মার জন্য আসেনি, বিরাট কোহলির জন্য। তার আন্ডারেও যেভাবে পারফরমেন্স করেছে বুমরা। আর একটা কথা তুই আমাকে বল, যে সবসময় কিন্তু তুমি যত বড় হোয়াইট বল লেজেন্ড হও, তোমার টেস্ট ক্রিকেটের যদি রেকর্ড ভালো না থাকে, তুমি টেস্ট ক্রিকেটের ইম্প্যাক্ট যদি ওইভাবে না দিয়ে থাকো, তোমাকে কেউ মনে রাখবে না। তুই আমাকে একটা কথা বল, যে লাসিথ মালিঙ্গা না জসপ্রীত বুমরা, দুজনেই কিন্তু দারুণ হোয়াইট বল বোলার। কোনো হয়তো কেউ ওইভাবে তুলনা করেও হয়তো বেটার কে বলতে পারবে না, হয়তো অ্যাট দ্য এন্ড অফ হিস ক্যারিয়ার বুমরা হয়তো এগিয়ে যেতেও পারে, কিন্তু তাও আমি বলছি কাকে মানুষ বেশি মনে রাখবে? জসপ্রীত বুমরাকে। অবশ্যই। লাসিথ মালিঙ্গা টেস্ট যেটুকু খেলেছে সেখানে তার এফেক্টিভনেস এতটাই কম ছিল, কখনোই মানুষ ওই ক্রিকেটের ওই সর্বোচ্চ শিরোপা ওকে দিতে পারবে না, কারণ জসপ্রীত বুমরা 3টে ফরম্যাটেই সেইভাবে রুল করেছে। আমি বলছি কারণ পোলার্ড কোনোদিন টেস্ট খেলেনি, মানে না কোনোদিন লেজেন্ড, বা মানুষ কিছু বছর পর হয়তো মনে রাখবে যে একটা প্লেয়ার ছিল বলে, বাট কোনোদিন ওই যেটা ক্রিস গেলের জন্য, আমি বলছি না যে দুজন ক্রিস গেল আর পোলার্ড দুজন টি20 তো সেম বা ওডিআই তো সেম, সেরকম নয়, বাট ক্রিস গেলকে যেভাবে ভাবা হয় তার একটা অবশ্যই কারণ হচ্ছে যে চেতেশ্বর পূজারার থেকেও ক্রিস গেলের টেস্ট রেকর্ড কিন্তু
মানে রান বেশি আছে সেম ম্যাচ খেলে। তো এই টেস্ট জিনিসটা প্রচুর ম্যাটার করে। কতজন বাবাদের পর ক্রিস গেলের 100টা টেস্ট খেলেছো, সেই পূজারার সমান টেস্ট খেলেছে, তার থেকে 8-10 রান বেশি করেছে ভাবুন শুধু। প্লাস এভারেজ। তো বুমরার কথাটা কেন টানা হলো, কারণ পেস বোলিং তখন বিরাট কোহলি খুঁজে খুঁজে আনতো, আমরা ভাবতেও পারবো না। ঈশান্ত শর্মা, উমেশ যাদব করলো ঈশান্ত শর্মার ক্যারিয়ার, বরুণ আরুণ টেস্ট খেলতো ওই সময়। ঈশান্ত শর্মা রিভাইভটা বলতে পারবেন। ঈশান্ত শর্মা তো একটা সময় হতে হতে বোঝা যাচ্ছিল যে জাহির খানদের সাথে, যেহেতু ওদের সাথে খেলতো, ওদের সাথে ও বেরিয়ে যাবে। বাট ঈশান্ত শর্মাকে কতদিন ধরে রেখে তোর ফিটনেস কে, হ্যাঁ ঈশান্ত শর্মাকে রিটায়ার করেছে এখনো, হ্যাঁ করে গেছে না। বাট পয়েন্ট টু বি নোটেড, রাজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা কিন্তু এখন রিটায়ার করেন। তো এইসব শর্মা হ্যাঁ করে গেছে। তো ইন্ডিয়ান পেস বোলিং এর যে ফিটনেস, 100 টেস্ট খেলে ঈশান্ত শর্মা 100টা টেস্ট খেলেছে। ওটা বিরাট কোহলির ইয়ে না, পুশ না হলে হতো না, সেটাই বলছি। মোহাম্মদ সিরাজের যে ট্যালেন্টটা, সেটা আমরা আইপিএল এ কত রকম কিভাবে ট্রোল করতাম, তাকে টেস্টে নিয়ে গেল যে আজকে তো মানে কাঁদছে বসে বসে সিরাজ, হয়তো বিরাট কোহলি রিটায়ারমেন্ট সুপার হিরো সিরিয়াসলি, কারণ সিরাজকে তৈরি করেছে বিরাট কোহলি। তো শুধু সিরাজ নয়, যতগুলো পেস বোলার আমরা দেখলাম ইন্ডিয়ার ওই ফেজটাতে, পুরোটার মাথায় সবার মাথায় হাত রেখেছিল বিরাট কোহলি। অ্যান্ড তারপর 2018-19 আসে, অ্যান্ড সেখানে বর্ডার গাভাস্কার ট্রফি, আমাদের আরো একটা মানে ওয়ার্ল্ড কাপ জেতার মতন ব্যাপার। কারণ ওই সিরিজটার পর থেকে আমাদের মনোবল পুরো চেঞ্জ হয়ে যায়। ওখানে চেতেশ্বর পূজারা, তোমার আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা রান করেছিল ঠিকঠাক মনে হয়, হনুমা বিহারি খেলে, ঠিক আছে। তো বাট সবাই মিলে রান করে ওখানে, কিন্তু ওই যে লিডারশিপটা ওখানে বিরাট কোহলির, সেটা আমাদের শুধু অস্ট্রেলিয়া নয়, বাকি প্রত্যেকটা দেশে বিদেশে গিয়েও আমরা সিরিজ জিততে পারি, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমরা এখনো সাউথ আফ্রিকাতে জিততে পারিনি, বাট সাউথ আফ্রিকাতে গিয়েও কিন্তু আমরা সম্ভবত 2-1 হেরেছিলাম। বাট ওই বিলিভটা যে আমরা সিরিজে আমরা অ্যাটলিস্ট একটা করে ম্যাচ জিতেছিলাম। আর ইংল্যান্ডে তো হেরেছিলাম অনেকগুলো ম্যাচ আমাদের নিজের দোষে, মানে অনেকগুলো ম্যাচ আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম, মানে এই লাস্টের সময় গিয়ে কোনো না কোনো কারণে কোল্যাপস হয়ে যেত, বা স্যাম কারেন্ট ব্রিলিয়ান্স 2018-তে সেঞ্চুরি করলো, 5 উইকেট নিচে রান করে দিয়েছে। হ্যাঁ, পুরো সিরিজটা বা স্যাম কারেন্ট সিরিজ। আমার এখন মনে আছে ওটা বিরাট কোহলি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। ইংল্যান্ডে যে, মানে আপনাদের মধ্যে যারা জানেন না, ইংল্যান্ডে যেসব সিরিজ গুলো হয় তাতে দুটো ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়, একটা হোম টিমের ক্ষেত্রে আর একটা অ্যাওয়ে টিমের ক্ষেত্রে। তো বিরাট কোহলি ওয়াজ ইন্ডিয়াস স্যাম কারেন্ট ইংল্যান্ডে। বাট তারপর আস্তে আস্তে কোভিড চলে আসে, অ্যান্ড বিরাট কোহলি আস্তে আস্তে ডিটাচড হয়ে যায়, জানি না কি জন্য, হয়তো ক্রিকেট থেকে একটু দূরে চলে যায় বলে। বাট সেখান থেকে যে একটা ডাউনফল শুরু হয়, সেটা কিন্তু 3টে ফরম্যাটকে এফেক্ট করে। অ্যান্ড আমরা ভাবতে পারিনি যে বিরাট কোহলি আবার কামব্যাক করতে পারবে, কারণ মানে এটা কোনো লজিক ছিল না। স্টিভ স্মিথের ক্ষেত্রে বলতে পারি আমরা, কারণ টেকনিক্যালি বিশাল সাউন্ড ব্যাটসম্যান নয় স্টিভ স্মিথ, তো সে ডিটাচমেন্ট হয়ে গেলে তার পেস ফিরে পাওয়া মুশকিল। বিরাট কোহলির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নয়। তাও কেন বিরাট কোহলি বারবার এভাবে ফেল্ড হচ্ছিল সেটা আমরা কেউ ধরতে পারছিল না, বাট নিজের উপরে ইমপ্রুভ করেছে এই বয়সে এসেও। যেখানে আমরা লাস্ট সেঞ্চুরি দেখলাম অস্ট্রেলিয়াতে, মানে সবাই ভাবো যে একটা মানুষ তার লাইফে সবকিছু অ্যাচিভ করে নিয়েছে, যে একজন যা ড্রিম করতে পারে, বিরাট কোহলি সবকিছু অ্যাচিভ করে নিয়েছে। মানে একটা ক্রিকেটার হয়ে যে এরকম পপুলারিটিতে পৌঁছতে পারে, সেটা বিরাট কোহলি দেখিয়েছে। অ্যান্ড তারপরেও মানুষ যখন ক্রিটিসাইজ করছে, সেগুলোকে মুখে উত্তর না দিয়ে, সেগুলো ব্যাটে করে যখন ফেল্ড হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতন করে আবার প্রত্যেকটা ম্যাচে গিয়ে আবার ঘাটে ঘেটে বসছে, রান হচ্ছে, আবার আসছে ইয়ংস্টারদের মতো করে খেলে যাচ্ছে, অ্যান্ড তারপরে সেঞ্চুরি করাটা, অ্যান্ড সেভাবেই সেটা সেলিব্রেট করা যে আমি আবার একটা ম্যাচ জিতলাম, মানে নিজের এগেনস্টে একটা যুদ্ধ জিতলাম, আমি একটা সেঞ্চুরি করলাম। যেটা রোহিত শর্মার ক্ষেত্রে আমরা হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওই হেলমেট খুলে মানে অ্যাগ্রেসিভনেসটা দেখতে পাইনি। বিরাট কোহলির মধ্যে ওই খিদেটা, ওই বাচ্চা মোটা কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে শেষ অবধি সব দিন আমরা দেখতে পাই, যেটাই ওভার ড্রাইভ করেছে আর কি। তো বিকাম আ বেটার মানে রেগুলার নিজেকে বেটার করতে শুরু করেছে। হ্যাঁ, বেটার করা মানে এটা নয় যে পারফরমেন্স অনুযায়ী, বাট নিজেকে অ্যাজ এ ব্যাটসম্যান সে সব দিন ভেবেছে যে আমি ওয়ারিয়ার, আমি প্রত্যেকটা ম্যাচকে আমি আমার সিঙ্গেল ম্যাচ হিসেবে দেখবো, আমি দেখবো যে আমি কত রান করে এসেছি। আর লাস্ট 10 বছরে যেখানে টি-20 ক্রিকেটের ল্যান্ডস্কেপ পুরো দুনিয়াকে চেঞ্জ করে দিয়েছে, যেখানে প্রত্যেকটা ইয়াং অ্যাসপায়ারিং ক্রিকেটার, বাডিং ক্রিকেটার প্রথমে টি-20 ক্রিকেটার হতে চায় বা টি-20 ক্রিকেটকে দেখে, সেখানে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের অবদান, দ্য আলটিমেট ফরম্যাটের জন্য ও যা করেছে, দ্য গিফট ফর ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট, মানে আমি সেটা মানে ওয়ার্ল্ডের কেউই ভুলবে না। মানে আজকে দেখুন, একজন 47 অ্যাভারেজের টেস্ট প্লেয়ার ওয়ার্ল্ড হিস্ট্রিতে কখনোই হয়তো সেই অর্থে টপ 5 টপ 10 এর মধ্যে কেউ আনবে না অ্যাজ এ ব্যাটসম্যান, কিন্তু কন্ট্রিবিউটার হিসেবে, ইম্প্যাক্ট হিসেবে থ্রু আউট হিজ ক্যারিয়ার টেস্ট ক্রিকেটকে ও যা দিয়েছে, সেটা আমার মনে হয় না খুব বেশি জন দিতে পারবে, যেটার জন্য ওকে হ্যাটস অফ। গোটা দুনিয়া করছে, আমরা
বলবো না যে এটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য লস, কারণ একটা টাইমে ছাড়তে হতোই। তবে তবে ব্যাপার হবে কি যে প্রেসার পড়ে যাবে যে 4 নম্বরে ব্যাট করতে আসবে, কারণ লাস্ট 30 বছর ধরে 35 বছর ধরে আমরা দুজনকে ব্যাট করতে দেখেছি 4 নম্বরে পারিদা, যেটা যেটা সচিন তেন্ডুলকর, তারপরে বিরাট কোহলি, আর তারপরে যে আসবে মোস্ট প্রবাবলি শুভমান গিল। তারপরে প্রেসারটা শুধু ভাবুন। যাই হোক, লেটস টক অ্যাবাউট দ্য আদার ওয়ান, রোহিত শর্মা। রোহিত শর্মার টেস্ট নিয়ে যদি বলতে, সেটা অনেকে বলো যে ওভার হাইপ করছি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু মোমেন্টস দেখেছি যেখানে কিন্তু রোহিত শর্মার অবদান অনেক বেশি। অ্যান্ড আমরা যদি সেটা লাস্ট 5 বছরে দেখি, পারিদা, ইজ রোহিত শর্মা দ্য বেস্ট টেস্ট ব্যাটসম্যান ইন লাস্ট 5 ইয়ার্স? না, ভুলে যাও যে লাস্টের দুটো সিরিজ, বাট তুমি যদি সিন্স 2019 টু 2000, হ্যাঁ, যেদিন থেকে ওপেনার যখন থেকে হলো, তখন থেকে কি বেস্ট টেস্ট ব্যাটসম্যান? রুট রোহিত এরকমই, মানে না না, ওয়ার্ল্ড ক্রিকেটে তুমি চলে যাচ্ছে, তাহলে তো অনেক বেশি। আমি ইন্ডিয়ান ক্রিকেটে জিজ্ঞেস করছি, ইন্ডিয়ান ক্রিকেট অবশ্যই, অফকোর্স ওয়ার্ল্ড ক্রিকেট দেখলে আমি রুটকে আমি অনেক কোনো ধরতে পারবো না। রুট স্মিথ, হ্যাঁ সেই রুট স্মিথ এরা আছেই, ঠিক আছে, উইলিয়ামসন প্রচুর রান করেছে, হ্যাঁ, বাট ওই টপ 3 তে উইলিয়ামসন কি হয়েছে না, কনসিস্টেন্সিটা করতে বাইরে, তাদের দেশের বাইরে গিয়ে হয়তো এশিয়াতে সেরকম রান করতে পারেনি। বাট রোহিত শর্মা কিন্তু ওপেনার হওয়ার পর থেকে প্রত্যেকটা দেশে অ্যাওয়েতে গিয়েও কিন্তু রান করেছে, ইন্ডিয়ান বেস্ট ব্যাটসম্যান ছিল। এই যে ইংল্যান্ড সিরিজের কথা হচ্ছে, লাস্ট ইংল্যান্ড সিরিজে তো রোহিত শর্মা আমাদের বেস্ট ব্যাটসম্যান ছিল। মানে যেভাবে একজন ওপেনার হিসেবে, মানে প্রত্যেকটা ইনিংসেই প্রায় বলতে গেলে প্রথম 3-4টে ম্যাচের বলকে এত সুন্দরভাবে লেট খেলছিল, এত মানে কি বলবো প্রিসাইসলি ওর ফিট মুভমেন্ট হচ্ছিল, দেখে দেখে খেলছিল। রাহুল আর দুজনেই সেখানে সেঞ্চুরি করে, ওভারসিজ সেঞ্চুরি অনেকদিন ধরে, যেটা নিয়ে অনেক মানুষ ওকে বলতো, সেটা করা। প্লাস হ্যাঁ, যেমনটা তুই বললি 2019-এ বাংলাদেশ টেস্ট ম্যাচের পরে পিঙ্ক বলের বিরাট কোহলির ফর্মটা যদি এভাবে নামে, রোহিত শর্মার ফর্মটা এভাবে ওঠে। নট অনলি বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, আমাদের পুরো মিডিল অর্ডারটাই এভাবে নামতে থাকে। সেরকমই রোহিত শর্মা আর ঋষভ পন্থ এইভাবে ওদের অফকোর্স। এবারে রোহিত শর্মা বিং এ ক্যাপ্টেন, আমি বলতে চাই কিছু কিছু জিনিস, কিছু কিছু মুহূর্ত 2021 সালে যখন ইংল্যান্ড সিরিজ হয়, ওখানে চেন্নাই টেস্ট ম্যাচে রোহিত শর্মা ওই টার্নিং ট্র্যাকে যেখানে 2-3 হাত করে বল ঘুরছিল, সেখানে যে ইনিংসটা ও খেলেছিল 161 মনে হয়। তাছাড়া অস্ট্রেলিয়ার এগেনস্টে পুরো সিরিজটাতে যেভাবে লিড করেছিল, বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড ওয়াইল ক্যাপ্টেনিং, এই দুটো সিরিজ কিন্তু অনেক আন্ডাররেটেড। আর ওই দুটো সিরিজে আমরা যদি ওই সিরিজগুলো, ওর নকগুলো দেখি, ওগুলো যদি বাদ দিয়ে দিতাম না, তাহলে হয়তো ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও খেলতো না ওইবারে। এগুলো নিয়ে আমরা খুব কমই কথা বলে থাকি, কারণ রোহিত শর্মার স্যাম্পল সাইজটা কথাই ছিল না আমাদের সেবারে। রোহিত শর্মার টেস্ট ক্রিকেটের স্যাম্পল সাইজটা কম, এবং যেহেতু ওরও ক্ষেত্রে ওপেনার হওয়ার আগে আর ওপেনার হওয়ার পরের ব্যাপারটা এতটাই লপসাইডেড, এতটাই উপর নিচ, সেহেতু মানুষ হয়তো গ্রাহ্য করে না এতটা বেশি। কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে, ওপেনার হওয়ার পর থেকে শুরু করে 2025-এর আগে অব্দি, 2024-এর শেষ অব্দি, হি ওয়াজ বাই ফার আওয়ার বেস্ট টেস্ট ব্যাটসম্যান। মানে যেভাবে পুরো ওয়েটটা ক্যারি করছিল পুরো ব্যাটিং লাইন আপে টপ অর্ডারে, সেটা কিন্তু একবার মতন ছিল। সেটা ওভারসিজেই হোক, অনেক ক্ষেত্রেই ও ইনজিওর্ড হয় ওভারসিজে, যেটা অনেক কোনো কোনো ক্ষেত্রে বলতে পারেন যে কিভাবে হয়ে যাচ্ছিল, ব্যাড লাককে দোষ দিতে পারেন আপনি, বা আপনি বলতে পারেন ভুল সময় ভুল জায়গায়। আইপিএলও সেই সময় একটু শেষের দিকে হচ্ছিল, সেপ্টেম্বর অক্টোবরে, ডিউ টু কোভিড। অস্ট্রেলিয়া থেকে 2টো ম্যাচ খেলতে পারেনি, সাউথ আফ্রিকা থেকে খেলতে পারেনি, এটা হয়েছে। কিন্তু যখনই ও অ্যাভেলেবেল থেকেছে, এই মেড অ্যান ইম্প্যাক্ট, যেটা কিন্তু আমাদের ভুললে একবারও চলবে না। আর অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন, ও কিন্তু যতটা পেরেছে প্লেয়ারদেরকে গ্রুম করার চেষ্টা করেছে, টেস্ট ক্যাপ্টেন বলে নয়, ওডিআই ক্রিকেট। আমরা যেহেতু আজকে বেসিক্যালি টেস্ট ক্রিকেটের কথা বলছি, তাই আমরা এভাবে রাখবো। শুভমান গিলকে ব্যাক করা, তাকে 3 নম্বরে ও যখন গিয়ে বললো যে হি ওয়ান্টস টু ব্যাট এট নাম্বার 3, সেই স্পটটা তাকে দেওয়া। অনেক ক্যাপ্টেন হয়তো না বলতে পারতো, চেতেশ্বর পূজারাকে ব্যাক করতে পারতো, সিন্স হি ওয়াজ এ মোর এক্সপিরিয়েন্স প্লেয়ার। পূজারাকে বাদ দেওয়ার পরে গিলকে ওই জায়গাটা ব্যাক করা, মানে বিরাট কোহলি যদি বোলিং লাইনআপটা সামলাই ট্রানজিশনে, রোহিত শর্মা সেখানে ব্যাটিং লাইনআপটাকে সামলায়। ঋষভ পন্থকেও তার খারাপ সময় কিন্তু তাকে ব্যাক করেছে। কুলদীপ যাদবকে বুঝিয়েছে যে তার টাইমও আসবে, কারণ অশ্বিন জাদেজা যখন খেলে ইন্ডিয়াতে, তখন কুলদীপ যাদব চান্স, প্লেয়ারদেরকে কনফিডেন্সটা দেওয়া। আর সব থেকে বড় ব্যাপার অক্ষর প্যাটেল, যেমন শান্তনু বলল, অক্ষর প্যাটেলের মানে কি বলবো, হি ওয়াজ নো ওয়্যার ইন দ্য টিম। মানে 15 জনের স্কোয়াডে 3টে ফরম্যাটই থাকতো, কিন্তু কোনোটাতেই পার্মানেন্ট নয়। সেখান থেকে আজকে অক্ষর প্যাটেলকে ওয়ান অফ দ্য, মানে কি বলবো, বেস্ট ম্যাচ উইনার্স দ্যাট উই হ্যাভ। সব জায়গায় যেখানে ব্যাট করে যায় সেখানে সবখানে ব্যাট করে। অক্ষর প্যাটেলের ব্যাটিং এর এই অভূতপূর্ব উন্নতি রোহিত শর্মার আন্ডারেই হয়েছে।
আমি পুরোপুরি ক্রেডিট অবশ্যই দেবো না, প্লেয়ারের ক্রেডিট থাকে অবশ্যই, কিন্তু তাও মানে হয় না কিছু কিছু প্লেয়ার থাকে যেমন আন্ডার ধোনি, রোহিত শর্মা তো আজকের প্লেয়ার আকসার প্যাটেল 15-16 সাল থেকে দেখছি। আন্ডার ধোনি যেমন রোহিত শর্মা ফ্লারিশ করেছিল অ্যাজ এ হোয়াইট বল প্লেয়ার, আন্ডার কোহলি যেমন সিরাজ বোলার হিসেবে, বুমরা বোলার হিসেবে, কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওডিআই ক্রিকেটে আহমেদ রাইডু, যাই হোক তাকে নিয়ে পরবর্তী গেলে অনেক কিছু হয়ে, যাই হোক সেটা আমরা যাচ্ছি না সেদিকে, কিন্তু অনেক প্লেয়ারই অনেক ক্যাপ্টেনের আন্ডারে ফ্লারিশ করে, সেরকম রোহিত শর্মার আন্ডারে সব থেকে ফ্লারিশ যদি কেউ করে আমি বলবো বুমরা ওয়াজ ন্যাচারাল ট্যালেন্ট, অক্ষর প্যাটেল। এবারে রোহিত শর্মা যদি আমি টেস্ট ক্রিকেটে তোমার ইম্প্যাক্ট না বা নিজেকে ইমপ্রুভ করে যে ব্যাপারটা, মানে ধরো বিরাট কোহলি যে জিনিসটা আমরা দেখি যে বিরাট কোহলি শুরুতে যেরকম ছিল আজ অব্দি সেই জিনিসটাই রয়েছে, একটা কনসিস্টেন্ট রান গেটার, মানে তুমি যেভাবে মানে রান করার যে স্টাইলটা বিরাট কোহলির, ওডিআই ক্রিকেট হোক বা টেস্ট ক্রিকেট হোক, তুমি দেখবে ওই একটা স্টাইলে প্রথম থেকে খেলে যায়। রোহিত শর্মা কিন্তু সেই জিনিসটা ছিল না। রোহিত শর্মাকে চেনাই গেছিল একটা মানে ধুম ধাড়াক্কা মারবে এরকম টাইপের প্লেয়ার, সেটা টেস্ট ক্রিকেটে ওই জন্যই হয়তো সেটা টেকনিকের জন্য হতে পারে বা ওই মেন্টালিটির জন্য হতে পারে, লেজি এলিগেন্স এর জন্য হতে পারে, বাট সেখানে কিন্তু যখন ওপেনার হলো তারপর থেকে নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করলো। শুধু টেস্ট ক্রিকেটে নয়, বাকি দুটো ফরম্যাটও নিজেকে কমপ্লিটলি আস্তে আস্তে চেঞ্জ করে দিল। মানে এই বয়সে এসেও যখন তার 33 মনে হয় আই থিঙ্ক ওরকম এজ হবে, 32-33, সেই সময় এসে নিজেকে চেঞ্জ করছে। সে তখনও জানে যে আমি যদি টেস্ট ক্রিকেটার ভালো না হতে পারি আমাকে কেউ মনে রাখবে না, অ্যান্ড নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করলো। 5000 রান করতে পারেনি টেস্ট ক্রিকেটে, বাট তাও আমার মনে হয় যে কিছু বছর অন্তত আজ থেকে 30-40 বছর পর্যন্ত মানুষ তো মনে রাখবে, মানে শুধুমাত্র রোহিত শর্মা নামটা বলে নয়, টেস্ট ক্রিকেটের এই সময়টা যে যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এই সময় যে ইম্প্যাক্টটা, যে সময় কোনো ব্যাটসম্যানই অলমোস্ট রান পাচ্ছিল না ঋষভ পান্ত ছাড়া, সেই সময় রোহিত শর্মা যেভাবে প্রত্যেকটা ভেন্যুতে গিয়ে অলমোস্ট প্রত্যেকটা ভেন্যুতে গিয়ে প্রত্যেকটা অপোনেন্টের এগেইনস্টে যেভাবে লাস্ট বছরটা রুইন করে দিয়েছে পুরোপুরি, কারণ তার ক্যারিয়ার এভারেজ ছিল ওই সময় 47 ছিল মনে হয়, 46-47, মানে কতটা বাজেভাবে শেষ হয়েছে তুই ভাব, যে 8টা টেস্ট ম্যাচ 46 থেকে 40 থেকে চলে, মানে সিঙ্গেল ডিজিটের বন্যা বইয়ে দিয়েছিল সেই সময়। খুবই খারাপ লাগছিল দেখে, কারণ এইভাবে শেষ হোক আমরা কেউই চাইনি। মানে প্রত্যেকটা ফরম্যাটে ও যেভাবে নিজেকে রিইনোভেট করেছিল অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ ক্রিকেটার, দেখতে দারুণ লাগতো। এটা খুব খারাপ লাগার বিষয়, কারণ যেভাবে নিজেকে ওই জায়গায় নিয়ে গেছিল সেখান থেকে আবার ড্রপ করে, বিভৎস ড্রপ। মানে বাকি দুটো ফরম্যাটে কিন্তু ড্রপ নয়, কিন্তু টেস্টে জানি না আমার মনে হচ্ছিল একটু, মানে আমার আজকে অবসর নিয়ে নিল দুজনেই, বাট আমার এখনো 2013 সালের ওই সচিন যখন অবসর নিচ্ছে তখন আমরা সবাই তো সচিনের ফ্যান, আমি পাহাড়িতে আমরা বিশেষ করে সচিনের জন্য ক্রিকেটটাকে এত ভালোবাসতে শুরু করেছিলাম। তো সচিন যখন অবসর নিচ্ছে, যখন লাস্ট সিরিজ দুটো এত মানে আমাদের ওখানে পুজোর মতন ব্যাপার ছিল যে দুটো যখন সিরিজ হবে আমরা সিরিয়াসলি ফেস্টিভ্যালের মতন ফিল করছিলাম, যে এখন মোটামুটি 3 সপ্তাহ আমরা 2 সপ্তাহ আমাদের অন্য কিছু ভাবতে হবে না, আমরা এইসব 2 সপ্তাহ দুটো টেস্ট আর কি, কলকাতাতে মুম্বাইতে যেভাবে বিসিসিআইও যেভাবে আয়োজন করেছে আলাদাই ভাইব ছিল। তো সেই সময় রোহিত শর্মা ডেবিউ করছে এন্ড দুটো ম্যাচে সেঞ্চুরি, আর আমরা সবাই এই জিনিসটা ফিল করছি যে ব্যাস সচিনের রিপ্লেসমেন্ট আমরা পেয়ে গেছি। সচিন যখন আমার পেপারে লেখাও ছিল এটা, যে সচিন যখন যাচ্ছে তখন সেই মুম্বাই থেকে সে একটা উপহার দিয়ে গেল যে এই হচ্ছে সচিনের উত্তরসূরি, আমরা সেরকমই ভেবেছিলাম। তারপর থেকে 100টা সেঞ্চুরি ওই সেলিব্রেশনেও তো বলেছিল বিরাট রোহিত আর দ্য ওয়ান্স। তো তারপর থেকে রোহিত শর্মা এখন দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করার পর যেভাবে আস্তে আস্তে হারিয়ে যায়, আর সেখানে আজিঙ্কা রাহানে রোহিত শর্মা করতে 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 যেখানে নিজের স্পট খুঁজে পায়নি। এবার আজিঙ্কা রাহানের জন্য খারাপ হচ্ছিল, খারাপ বলবো না কারণ আজিঙ্কা রাহানে ইন্ডিয়ার মাটিতে সেরকম রান পেত না, বাট এরকম ভাবে তো চলতো না যে বিদেশে একজন খেলবে ইন্ডিয়াতে একজন খেলবে, এটা তো যাদের আসলে নয়। বাট তারপর থেকে যখন নিজের জায়গাটা আসলে পেতে শুরু করে রোহিত শর্মা সব জায়গাতে ট্রাই করা হয়েছে, সব কোনো জায়গায় রান পায়নি, বাট কোইন্সিডেন্টলি এখানেও বিরাট কোহলি আর রবি শাস্ত্রী কিন্তু একমাত্র, মানে বিরাট কোহলি তো ব্যাক করেছিল কারণ ও ক্যাপ্টেন ছিল, ও ব্যাক না করলে হতো না। রবি শাস্ত্রী কিন্তু অনেকটা জোর দিয়েছিল যে না রোহিতকে আমরা ওপেনিং করাবো, একদম বলেছিল ওখানে এতে এসে। যাই হোক, তো একটা রোলার কোস্টার রাইড ছিল আমাদের, রোলার কোস্টার বলবো না, বিরাট কোহলির তো পুরো সাইক্লোনের মতো রাইড ছিল।